এত বড় সাহস তোমার? দেখেছিস বড় কুকুর, দেখেছিস কত বড় আসপদ্দা এই মেয়ের? আমাকে বললো কিনা অশিক্ষিত, তোকে বলছে হিজড়ের বাবা। তুই ভেবে দেখ, বাড়িতে ঢুকতে না ঢুকতেই সাপের 5 পা দেখেছে, আমাদের মাথায় চড়ে ধেই ধেই করে নাচছে। বড় কোকা, দুদিন পরে না আমাদের নাকে দড়ি দিয়ে কলুর বলদের মতো ঘোরাবে, দেখিনিস? তুমি এইভাবে ভাবছো কেন ঠাম্মি? আমি তো ভুল কিছু বলিনি। আর তোমাদের সকলের সামনে এই কথাগুলো বলার আগে আমি তোমাদের সবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু এখানে যা যা ঘটছিল সেগুলো দেখার পর আমার পক্ষে চুপ থাকা সম্ভব হচ্ছিল না। একজন সন্তানের জন্মের পিছনে তো মা বাবার সমান ভূমিকা থাকে, তাহলে তার দায় মা একা কেন নেবে? এই যে মা, এই মায় তো আরো 2জন স্বাভাবিক সন্তানের জন্ম দিয়েছে। তার কৃতিত্ব যদি আপনাদের দুজনের থেকে থাকে, তাহলে প্রথম সন্তানের দায়ও আপনাদের দুজনকেই ভাগ করে নিতে হবে বাবা। আর তার থেকে বড় কথা, মায়ের গর্ভে হিজড়ে সন্তান জন্ম নিয়েছে তো কি হয়েছে? সে কি মানুষ নয়? তার শরীরে কি রক্ত বইছে না? কেন শুধু শুধু মাকে অপমানিত হতে হবে বাবা? আর কেন সেটা আপনি চুপ করে দাঁড়িয়ে দেখবেন? কেন আপনি কিচ্ছু বলবেন না? মুখে মুখে তর্ক করছো তুমি, আমার জ্ঞান দিচ্ছ। দেবে না, জ্ঞানের ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো, প্রত্যেক ক্লাসে না ভাষায় জ্ঞানোদারঞ্জন, ওই তো জ্ঞান দেবে। না বাবা, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই আপনাকে কোনো জ্ঞান দেওয়া বা আপনার সাথে তর্ক করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি শুধু আপনাকে ফ্যাক্টটাই বোঝাতে চেয়েছি যে মায়ের স্বামী হওয়া সত্ত্বেও আপনি মায়ের পাশে ছিলেন না। এত বছর ধরে যদি আপনি মায়ের পাশে থাকতেন, তাহলে সবকিছু এইভাবে আড়ালি করতে হতো না। কিসের এত লুকোচুরি বাবা? কিসের অভিশাপ? আপনি তো এতগুলো বছর ধরে মানুষের সেবা করে এসেছেন। কই, আপনার কি একবারের জন্য মনে হয়নি যে নিজেদের মান সম্মানের থেকে একজনের প্রাণের দাম অনেক বেশি? আর ঠাম্মি, তুমি তো আমাকে দোষ দিচ্ছ, কিন্তু একজন সন্তানকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে অন্যকে দেওয়ার সময় তোমার একবারও মনে হয়নি তার জীবনটার কি হবে, তার ভবিষ্যতের কি হবে? আর ভবিষ্যতের কথা কে বলতে পারেন বলুন? কে বলতে পারে যে এই সন্তানকে আপনারা নিজের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন, তার জন্যই হয়তো একদিন আপনাদেরকে চোখের জল ফেলতে হবে? কে বলতে পারে যে সেই সন্তানই আপনাকে আপনার জীবনে শ্রেষ্ঠ উপহারটা এনে দেবে না? আপনারা একবারের জন্য সেই মায়ের কথা ভাবলেন না যে তার উপর দিয়ে কি গেছে? সেই মা যখন জানতে পেরেছে যে তার সন্তান বেঁচে থাকা সত্ত্বেও তার কোল থেকে কেড়ে নিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সে তো বেঁচে থেকেও প্রতিটা দিন মারা গেছে। বলুন। আর হ্যাঁ, আমার আরেকটা কথা ভেবে খুব দুঃখ হচ্ছেন জানেন। এতগুলো বছর আপনি বড় পিমনি আর ঠাম্মির কথা বিশ্বাস করে মাকে অসম্মান করেছেন, ওনার পাশে একবারের জন্য আপনি দাঁড়াননি। সরি বাবা, আপনাকে এসব বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু এখানে যা যা ঘটছিল তার সব দেখে যদি আজ আমি চুপ থাকতাম, তাহলে মেয়ে হয়ে জন্মানো আমার মিথ্যে হয়ে যেত। प्राउड ऑफ यू। फिर की प्राउड ऑफ यू। সত্যি তুমি কথাগুলো খুব ভালো বললে। ফিরকি তো অনেক কথাই বললো, তার সাথে আমি আর একটা কথা অ্যাড করতে চাই। মা চুপ থাকে বলে মাকে দুর্বল মনে করো না ঠাম্মি। আমি কিন্তু ছোটবেলার একটা কথাও ভুলিনি। বহুবার বহুবার তোমরা মায়ের নামে মিথ্যে দোষ চাপিয়েছো, কিন্তু মা তোমাদেরকে অসম্মান করে একটা কথাও বলেনি। উল্টে আমরা কিছু বললে আমাদেরকে আটকেছে।
ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের হয়তো এই মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু না, তোমরা ঠিক আগের মতোই রয়ে গেলে। থ্যাংক ইউ বলে ফিরকিকে আমি ছোট করব না, বরং তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে, কারণ এই বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও তুমি মায়ের পাশে দাঁড়িয়েছো। একবার ভেবে দেখেছো ড্যাড, ফিরকি কিন্তু বাইরের একজন। এই বাড়ির লোকেদের যেটা করা দরকার সেটা ফিরকি করেছে, আর যে আমার মাকে অসম্মানের হাত থেকে বাঁচাবে সে আমার চোখে সবসময় উপরে থাকবে। মা, কেন এরকম হলো বলতো? আমি এরকম চাইনি। আমি তো বেশ ছিলাম, কষ্ট ছিল, কিন্তু সেগুলো আমার একার ছিল। আমি এরকমটা তো চাইনি। আজ কেন হলো এরকম? কেঁদো না মিষ্টিমা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজ সকলের সামনে এই সত্যিটা এসে ভালোই হয়েছে। আর এই সত্যিটা কেন আসবে না বলো তো? তুমি তো কোনো দোষ করনি, সন্তান জন্ম দিয়ে তুমি কোনো অপরাধ করনি, আর যে সন্তান জন্মগ্রহণ করেছে তারও কোনো অপরাধ নেই। মা, তুমি কষ্ট পেও না, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমার প্রথম সন্তানকে ঠিক খুঁজে বার করব। দেখো, ঠিক খুঁজে বার করব, আর এটা আমাদের কর্তব্য। ফিরকি, মা এই শাড়িগুলো তোমার জন্য পাঠিয়েছে, আর বাকি শপিং আজ বিকেলে গিয়ে আমরা করে আনবো। আমার খুব বেশি কিছু লাগবে না মধুজা, যতটুকু না হলেই নয়। আর দেখো, ছোট থেকে তো আমি অল্প কিছু নিয়েই বড় হয়েছি, বলো এখানে যা আছে তাতে আমার হয়ে যাবে। সত্যি ফিরকি, উই আর সো লাকি টু হ্যাভ ইউ। তোমাদের বিয়েতে আর কে খুশি হয়েছে কি হয়নি আমি জানি না, তবে আমি আর ছোট পিমনি কিন্তু খুব খুশি হয়েছি। আমার সেই ছোটবেলার বন্ধুকে ফিরে পেয়েছি। অবশ্য মাও খুব খুশি হয়েছে আমি জানি, তবে মায়ের ব্যাপারটা তো একটু কমপ্লিকেটেড, তুমি জানোই। মানে মনের ভেতরে খুশির লাড্ডু ফুটলেও মুখ ফুটে সেটা প্রকাশ করতে পারে না। আমি জানি মধুজা, কিন্তু আমাদের এই বিয়েটা নিয়ে আমাদের সাথে সাথে মিষ্টিমাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে। সেটা ভেবে জানো তো আমার খুব খারাপ লাগছে। কাল যা হলো তুমি তো সবটা নিজের চোখে দেখলে, বলো। আর বিশ্বাস করো মধুজা, আমি সত্যি কাল অতগুলো কথা বলতাম না, কিন্তু কালকে ওখানে যা হচ্ছিল সেটা দেখে আমি কিছুতেই চুপ করে থাকতে পারলাম না। আমার ভেতরে খুব কষ্ট হচ্ছিল মধুজা। সত্যি ফিরকি, তুমি কাল যেভাবে মায়ের পাশে দাঁড়িয়েছিলে আমি নিজেও পারতাম না। আমিও তোমার প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা দেওয়ার মতো আমি কিছু করিনি মধুজা। সন্তানরাই তো তার মা বাবার পাশে দাঁড়াবে, বলো। কিন্তু জানো তো, সমস্যাটা একটা অন্য জায়গায়। আমি যদি কাল এই বাড়িতে বউ হয়ে না ঢুকতাম তাহলে বোধহয় মিষ্টিমাকে খারাপ কথাগুলো শুনতে হতো না। আসলে কি বলতো, আমাকে তো এই বাড়িতে কেউ পছন্দ করে না, আর তার যে টেনেই বোধহয়। আচ্ছা ঠিক আছে, যা হচ্ছে হতে দাও। আমি তোমায় বলছি ফিরকি, যে মানুষগুলো আজ তোমায় দুচ্ছাই করছে, তোমার ভেতরের মানুষটাকে চিনতে পারলে তারাই তোমায় বুকে টেনে নেবে।
দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম, তখন সবাই আমায় পই পই করে বারণ করেছিল, রোজি একটা কাল সাপ, ওকে বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আর আমি বোকার মতো তোমায় বিশ্বাস করেছি। তোমার কত বড় সাহস! হ্যাঁ, তুমি গুন্ডা বদমাইশটার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করলে, আর সব থেকে বড় কথা, এই বস্তির মানুষদের তুমি ক্ষতি করতে চেয়েছিলে। রোজি, তুমি কি মানুষ? শোন লক্ষ্মী, তুই আমার কথাটা শোন। আর একটা কথা তুমি বলবে না, এক্ষুনি এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে, আমি তোমার মুখও দেখতে চাই না। লক্ষ্মী, লক্ষ্মী, তুই আমার কথাটা শোন, বিশ্বাস কর। আমি এত বছর পরে এসে কেন পিরকির কোনো ক্ষতি করতে চাইবো? আসলে যেটা তোকে এত কথা বলতে কে বলেছে? বেরোবি দেখি মেরে বের করবো। দাঁড়া দাঁড়া, ওকে বলতে চাই, আমি ওর কথাটাকে শুনতে চাই। বলো বলো। আবার এই লক্ষ্মী, আবার কথা বলতে দিচ্ছিস লক্ষ্মী? দাঁড়া না, ওকে বলবে, আমি সেটা শুনতে চাই। বলো। লক্ষ্মী, তুই জানিস না, ওই রমা ম্যাডাম আমাকেও ভয় দেখিয়েছে, বলেছে যে আর অমনি তুমি আমার মেয়ের বিয়েটা এখানে ঠিক করে ফেললে। এত সস্তা আমার মেয়ে। আর একটা কথা বললে রোজি, তোমার জীব আমি টেনে ছিঁড়ে নেবো। বেরো বেরো বলছি, বেরো বেরো। আর একটা কথা তুমি জেনে রাখো রোজি, তুমি যতই ফিরকির খারাপ চাইবে, ফিরকি সাপে বর হবে। আমি তো শুধু ভাবছি, কাল যদি সঠিক সময়ে দাদাভাই তোমাকে বিয়ে করে না আনতো তাহলে কি হতো। আজকে সকালের কথা ভেবেই তো আমার ভয় করছে। সেই কারণেই বলে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। না, এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ফিরকি লগ্ন ভ্রষ্টা হবে না। আমি আজই এই মণ্ডপে ফিরকিকে বিয়ে করব। আর তুমি তো জানোই, ওই আলিয়াকে আমার মোটেই পছন্দ হয় না। এত রুড, এত অ্যারোগেন্স মোটেই পোষায় না আমার। কিন্তু মধুজা, বাড়ির সকলের তো ওকেই পছন্দ বলো। আর সত্যি কথা বলতে, এই বাড়ির বউ হয়ে আসার জন্য আমি কিন্তু একেবারে প্রস্তুত ছিলাম না। আসলে সবকিছু এমনভাবে ঘটে গেল যে। আসতে পারি? কি, এটা তো তোমারই ঘর, তুমি আমার থেকে কেন পারমিশন নিচ্ছ? শুধু আমার একার নয়, এখন থেকে এটা তোমারও ঘর। কালকে পুরোহিত মশাই কি বললো তোমার মনে নেই? তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার বেটার হাফ। কাল থেকে আমার মন, আমার নাম, আমার সুখ, আমার দুঃখ, সব কিছুর উপরে তোমার সমান অধিকার জন্মেছে। তুমি আমার শরীরের অর্ধেকটা অংশ হয়ে গেছো ফিরকি। যা এতদিন আমার ছিল, কাল থেকে এটা আমাদের হয়ে গেছে। বাহ 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 বাহ, কি দারুণ, কি দারুণ বললি রে দাদা ভাই। না, তুই জানিস তো, আমার কিন্তু সবটা এখনো স্বপ্নের মতো লাগছে। মানে তুই ভাব, ছোটবেলায় এই রুমেই আমরা তিনজনে পাজল নিয়ে খেলতাম, আর কাল রাতে আমি তোদের জন্য বাসর জাগলাম এই রুমেই। এই মধুজা, তুই এখনো ফিরকিকে নাম ধরে ডাকিস? ওনা সম্পর্কে তোর বৌদি হয়? ওসব বৌদি বৌদি আমি বলতে পারবো না। ওকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া কিছু ভাবতেই পারি না। ডাকে কি এসে যায় বলো তো মধুজা? তোমার যেটা ইচ্ছা তুমি আমাকে সেই নামেই ডেকো। আসল তো পাশে দাঁড়ানো। যেইভাবে কাল নীলাদ্রি শুধুমাত্র আমার একার পাশে নয়, গোটা বস্তির পাশে দাঁড়িয়েছিল। আমি জানি ফিরকি, এইভাবে তোমাকে বিয়ে করে আমি খানিকটা তোমাকে বিব্রত করেছি, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে কোনো উপায় ছিল না, জানো তো। কিন্তু আমি চাই না ফিরকি, আমার জন্য তোমাকে কোথাও অপমান সহ্য করতে হোক। আমি তো ভাবতেই পারছি না আমার অজান্তে একটা ক্রিমিনালের সাথে তোমার বিয়ে হয়ে যাচ্ছিল। যেখানেই তোমার অপমান হতে দেখব, সেখানেই আমি ছুটে যাব ফিরকি, বারবার তোমায় আগলে দাঁড়াবো। আর তার জন্য যদি তোমার নিজের মানুষদের সাথে অশান্তি হয়, আমি যে মেনে নিতে পারবো না। হবে না ফিরকি,
আমার বিশ্বাস তুমি একদিন এই বাড়ির সবাইকার মন জয় করে নেবে। একদমই তাই, আমিও তো এটাই বলছিলাম ফিরকিকে। ফিরকি এত ভালো মানুষ, ওকে ভালো না বেশি কেউ পারবে? তুমি এ বাড়িতে এসেছো নিজের মর্জিতে, কিন্তু যাবে আমার মর্জিতে। যতটা সহজ ভাবছো এই বাড়িতে আমার থাকাটা তত সহজ হবে না। তোমার এই শয়তানি কি আজ থেকে নাকি? সে কবে থেকে তোমরা লেগে আছো ফিরকির ক্ষতি করবে বলে? ছোটবেলায় সাথে করে নাচতে নিয়ে যেতে, যাতে ওকে খারাপ পথে নামাতে পারো। মেয়ে আমার সেই দিনই বুঝেছিল যে তোমরা ওর ভালো চাও না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আর মনের মধ্যে সেই দিনই ওর জেদ চেপে গিয়েছিল যে যে করেই হোক ওকে দাঁড়াতে হবে। অনেক চেষ্টাই তো করলে রোজি, মেয়েটাকে আমার সারা জীবনের মতো দূর করে দেবার। পারলে? দেখ রোজি দেখ, তুই কি চেয়েছিলি আর কি হয়ে গেল। তুই তো চেয়েছিলি আমাদের ফিরকিকে ওই নরকের কীট পোকা মাকড়গুলোর সাথে থাকতে পাঠাবি, আর দেখ আজও মন্ত্রী বাড়ির বউ। নীলাদ্রি ওর ভালো বন্ধু সারা জীবনের জন্য স্বামীর রূপে এলো, আর তোর বিষ বিফলে গেল রে, বিফলে গেল। একটা কথা মানতেই হবে রোজি, তোকে যতটা শয়তান ভাবতাম তুই তার থেকেও বেশি। আমাদের সাথে নয় তো তোর শত্রুতা, তার জন্য তুই আমাদের মেয়েটার ক্ষতি করতে চেয়েছিলি। কিন্তু এই গোটা বস্তির, এই বস্তির লোকগুলো তোর কোন পাকা ধারে মই দিয়েছিল রোজি, যে তুই এই বস্তিতে গুন্ডা ঢোকাতে একটু ভাবলি না? এই বস্তির সাথে বেইমানি করার জন্য ওরা যে তোকে এখন বেঁধে পেটায়নি, এটা তোর কপালের জোর রোজি। রানী, রানী শোন, আমি তোকে বলছি আমাকে বিশ্বাস কর, আমি কিছু করিনি রে, যা করেছি সব বাধ্য হয়ে করেছি। আবার তুই মিথ্যে বলছিস, এবার তোকে মেরে ফেলবো। এদিকে এসো। বাধাই বালি বলে তোমার খুব অহংকার না? এখানে যদি আর তুমি 1 মিনিট দাঁড়িয়েছো রোজি, এমন মার মারবো না, নাচা তো দূরে থাক, সোজা হয়ে দাঁড়াতে অবধি তুমি পারবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। লক্ষ্মী, 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 চল চল বেরো, বেরো না, বেরো, 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 বেরো। আজ বাবার জন্য চাটা তুমি বানাও ফিরকি। সকালে চা খেতে খেতে নিউজ পেপার পড়াটা বাবার অভ্যেস, আজ একদম চমকে দাও তো। ইউ ক্যান ডু ইট ফিরকি। আচ্ছা, আমি তাহলে চাটা বানিয়ে আনছি। ফিরকি না মা, তোমার চা বানাতে হবে না। এমা, বারণ করছো কেন? বানাক না বাবার জন্য চা। মধুজা, আমি বারণ করছি কারণ আছে নিশ্চয়ই। নতুন বউ বাড়িতে প্রথম পা রেখেছে, এখন আগুনের কাছে গিয়ে কাজ করতে হবে না। আমি ললিতা মাসিকে বলে রেখেছি, তুমি একটা কাজ করো, ললিতা মাসি চাটা বানিয়ে রাখবে, তুমি শুধু এসে তোমার বাবাকে চাটা নিজের হাতে দিও। এত বছর ধরে মাকে রান্না বান্নায় আমি সাহায্য করেছি মিষ্টিমা, আর তুমি আগুন নিয়ে ভয় পাচ্ছ? এই আগুন পায়ের নিচে নিয়ে এতগুলো বছর আমি হেঁটে এলাম, তাই সেই আগুনে আমার আর কোনো ভয় নেই। চাটা আমি একাই বানিয়ে নিয়ে আসবো, তুমি কিন্তু একদম চিন্তা করো না। বড্ড জেদি মেয়েটা। ঠিক বলেছ, তবে তুমি চিন্তা করো না, দেখো ও ওর এই ব্যবহার আর জেদ দিয়েই বাবার মন জয় করে নেবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। আমি তো দিনরাত ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তোমার বাবা যদি ওকে মন থেকে মেনে নিতে পারেন, তাহলে আমার থেকে বেশি শান্তি আর কেউ পাবে না। আর যদি মায়ের জায়গায় তুমি থাকতে, আর তোমার যদি এরকম কোনো সন্তান জন্ম নিত, তাহলে কি তুমি ঠিক একইভাবে নিজেকে অপবিত্র বলতে? তোমার শান্তি পাওয়া আমি ঘোচাচ্ছি বৌদি। ফিরকিকে পেয়ে দল ভারী হয়েছে ভাবছো তো? সব কটাকে কেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি দেখো। কতবার বলতে হবে? আমার অন্য মিটিং আছে আজকে। এক কথা 10 বার করে বলবেন না প্লিজ। ক্যান্সেল করে দিন মিটিং। হ্যাঁ, ওকে। পেপার কোথায়? নাকি নীলাদ্রির মতন সেটাও একটা সারপ্রাইজ হয়ে উড়ে চলে আসবে? ও অবশ্য তোমার তো পেপার লুকিয়ে রাখার অভ্যেস আছে। এই নিন বাবা।
শুনছো, ফিরকি চা বানিয়ে নিয়ে এসছে তোমার জন্য, চাটা নাও। একেই রক্ষে নেই, তারপর আবার নিজে এসে বাঘের মুখে মাথা দিয়েছে। বেশ হবে, এবার মজা টের পাবে।